আজকে আমি যে ঘটনাটা এখন আপনাদেরকে বলবো, সেই ঘটনাটা যিনি পাঠিয়েছেন তিনি জানিয়েছেন যে দিনের পর দিন, মাসের পর মাস তিনি তাদের নতুন নিউ টাউনে কেনা ফ্ল্যাটে ভয়ঙ্কর রকমের ভৌতিক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন এবং এই ভৌতিক কার্যকলাপটা দিনের পর দিন এতটাই বেড়ে গেছিল যে ওনাদের দুজনেরই কিন্তু আস্তে আস্তে মানসিক সমস্যা হওয়া শুরু হয়েছিল। এরপরে অনেক দূর জল গড়ায় এবং শেষে কি হলো এবং কেন এই সমস্যার সৃষ্টি হয়েছিল সব কিছু যদি জানতে হয় আপনাদেরকে, তাহলে আপনাদের প্রত্যেককে আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে এবং প্রথম থেকে শেষ অবধি ঘটনাটা শুনতে হবে। আমি সকলকে রিকোয়েস্ট করছি, কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। আশা রাখছি আপনাদের খুব ভালো লাগবে এবং যদি ভালো লাগে অবশ্যই কিন্তু এই ঘটনাটাকে একটু সকলের সাথে শেয়ার করে দেবেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখছি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন এবং ভূত ভগবান চ্যানেলের ঘটনা মন দিয়ে শুনছেন। সত্যি যদি আপনাদের আমাদের চ্যানেলের ঘটনাগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম কোনো অভিজ্ঞতা যদি আপনাদের বা আপনাদের চেনা পরিচিত কারোর থেকে থাকে সেগুলো আমাদের কাছে ইমেল করে পাঠিয়ে দিন। আমরা অবশ্যই সেটা যদি প্রচারযোগ্য হয় আমাদের চ্যানেলে প্রচার করব। এটুকুই বলার ছিল। এবারে আমি চলে যাচ্ছি সরাসরি আজকের ঘটনায়। এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি সেই ঘটনাটা যিনি আমাকে লিখে পাঠিয়েছেন তার নাম হচ্ছে অদিতি। তো অদিতি যেটা জানিয়েছে, ও বেশ কিছুদিন ধরে আমাদের চ্যানেলের ঘটনাটা শুনছে এবং ওর খুব ভালো লাগছে। সেই জন্য অনেকদিন থেকেই ভাবছিল যে ওদের জীবনে, অর্থাৎ ওর এবং অদিতির হাজব্যান্ডের জীবনে যে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে আজ থেকে 1.5 বছর আগে, সেটাও লিখে পাঠাবে। তো আলটিমেটলি ও লিখে পাঠিয়েছে এবং আমি আপনাদের সামনে সেই ঘটনাটা ঠিক ও যেভাবে লিখেছে সেভাবেই আপনাদেরকে বলছি। তো অদিতি যেটা জানিয়েছে, অদিতি এবং ওর হাজব্যান্ড দুজনেই একে অপরকে কলেজ জীবনের আগে থেকেই বলা যায় চেনে এবং দুজনের বাড়ি হচ্ছে দুর্গাপুরে। তো সেখানেই ওদের একে অপরকে প্রথম দেখা এবং প্রথমে জাস্ট ওদের মধ্যে একটা খুব সাধারণ বন্ধুত্ব হয় এবং আস্তে আস্তে ওরাও বড় হতে থাকে, কলেজে যায়, সেখানে পড়াশোনা হয় এবং সেই সাথে সাথে ওদের সম্পর্কটাও কিন্তু আস্তে আস্তে আরও দৃঢ় হতে থাকে এবং একটা সময় ওরা দুজনেই বুঝতে পারে যে ওরা একে অপরকে খুব ভালোবাসে এবং সেই থেকেই ওদের একসাথে পথ চলা শুরু হয়ে যায়। দুজনেই কলেজ পাশ করার পরে আরও হায়ার স্টাডিজ করে, কোর্স করে এবং তারপরে প্রথমে অদিতির হাজব্যান্ড সে কলকাতায় চাকরি পায় এবং তার 7-8 মাস পরে অদিতিও একটা কোম্পানিতে কলকাতায় চাকরি পায়। এবার যেহেতু ওদের দুজনেরই বাড়ি দুর্গাপুরে ছিল, তো সেই জন্যে প্রথমে যখন ওর হাজব্যান্ড চাকরি পেয়ে কলকাতায় আসে, সে একটা ঘর ভাড়া নেয় এবং সেখানে ওর হাজব্যান্ড একাই থাকতো, একটা 1 BHK ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকা শুরু করে এবং এর 7-8 মাস পরে যখন অদিতিও চাকরি পায়, তো তখন মানে ওর যে বয়ফ্রেন্ড ছিল, তখনও তো বিয়ে হয়নি, তো ওর বয়ফ্রেন্ড তখন বলে যে দেখ তুই আবার অন্য কোথাও ভাড়া নিয়ে থাকবি, আমরা একই শহরে কাজ করছি। মানে ওর অফিস থেকে, মানে অদিতির অফিস থেকে অদিতির হাজব্যান্ডের অফিসের ডিস্টেন্স হচ্ছে ওই মেরে কেটে 20 মিনিট মতো হবে। তো বললো যে আমরা দুজনে যদি একসাথে একটা ফ্ল্যাট মাঝামাঝি কোনো একটা জায়গায়, যেখান থেকে কারোকেই খুব বেশি ট্রাভেল করতে হবে না, সেরকম একটা কোনো জায়গায় যদি আমরা থাকি তাহলে বেটার হয়। তো ওরা সেরকমই প্ল্যান করে, বাট ওরা সেটা বাড়িতে জানায়। তো বাড়ি থেকে বলে যে ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু তোমাদের রেজিস্ট্রি ম্যারেজটা আমরা করে দেবো। রেজিস্ট্রি ম্যারেজটা করে নেয় এবং 1 বছর পরে তোমাদেরকে বিয়ে দিয়ে দেবো। তোমরা এইভাবে যখন একসাথে থাকবে ঠিক করেছো, ভুল কিছু নেই, কিন্তু তোমরা আইনত বিয়েটা সেরে নাও। তো ওরা বলে ঠিক আছে, ওরা তো একে অপরকে ভালোবাসত এবং বিয়ে করার ওদের প্ল্যানই ছিল। তো সেই জন্য ওদের রেজিস্ট্রি ম্যারেজটা হয়ে যায়। রেজিস্ট্রি ম্যারেজ হওয়ার পরে ওরা একটা 1 BHK ফ্ল্যাট নেয়। তো সেই ফ্ল্যাটে ওরা থাকা শুরু করে এবং দুজনে দুজনের কর্মজীবনে একটা ব্যস্ততার মধ্য দিয়ে ওদের দিন কাটতে থাকে। এবার ওখানে কাজকর্ম যখন হয়, তো তখন ওর যে হাজব্যান্ড সে একটা বাইক কেনে। তো ওরা বাইকে করে, ওর হাজব্যান্ড কী করতো, ওকে অফিসে ড্রপ করে দিত, অফিসে ড্রপ করে ও নিজে অফিস চলে যেত। এবার তারপরে ওদের 1 বছর পরে ওদের বিয়ে হয়ে গেল এবং বিয়ের পরেও ওরা ওই যে 1 BHK যে ফ্ল্যাটটা ছিল সেই ফ্ল্যাটেই থাকতো। এবার আস্তে আস্তে যা হয় আর কি, প্রতিটি মানুষই চায়, বিশেষত বিয়ের পরে প্রত্যেকটি ছেলেমেয়ের মনেই হয়
যে একটা নিজের যদি বাড়ি থাকতো, একটা নিজের যদি মাথা গোঁজার জায়গা থাকতো তাহলে খুব ভালো হয়। তো অদিতি এবং ওর হাজবেন্ড মোটামুটি যখন 5-6 বছর দুজনেই চাকরি করে নেয়, তো তখন ভাবলো যে একটা মানে খুব দামি না হলেও মোটামুটি যদি একটা ফ্ল্যাট কলকাতা শহরে কেনা যায় তাহলে মাসে মাসে এতগুলো টাকা করে ভাড়া দিতে হবে না। আর 1 BHKতে যেহেতু ওরা ভাড়া থাকতো, সেই জন্য ওদের বাড়ির লোক কেউ এসে কিন্তু থাকতে পারতো না, কারণ ঘরের অভাব। তো অ্যাটলিস্ট 2 বেডরুম না হলে থাকাটা একটু মুশকিল। সেই জন্য ওরা ভাবলো যে অ্যাটলিস্ট 2 BHK একটা ফ্ল্যাট যদি পাওয়া যায় তাহলে খুব ভালো হয়। তো সেই থেকেই কিন্তু ওরা ফ্ল্যাট খোঁজা শুরু করে। এবং তারপরে করোনার একটা প্রবাহ চলে আসে। তো করোনার সময় ওরা মানে ওয়ার্ক ফ্রম হোম ছিল। এবার বাট কিছু কিছু সময় ওদেরকে এক আধবার অফিস যেতে হতো, তো সেই জন্য মানে ওরা বাড়ির থেকে অনেকটা ডিটাচ হয়ে গেল, যেহেতু যেতে আসতে পারতো না। তো তখন থেকে ওরা মানে একদম উঠে পড়ে ফ্ল্যাট খোঁজা শুরু করে। এবার এই ফ্ল্যাট খোঁজা যখন শুরু করলো তখন ওরা নিউ টাউনে একটা ফ্ল্যাটের সন্ধান পায়। এবং ওরা যে ফ্ল্যাটটা দেখতে যায়, প্রথম যখন দেখতে যায়, তো তখন দেখছে যে জাস্ট প্রজেক্টটা লঞ্চ করেছে। মানে এমনি কনস্ট্রাকশন কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ভিতরে ভিতরে আর কি ফ্ল্যাটের কাজ চলছে, বিভিন্ন রকমের যে কাজগুলো থাকে সেগুলো চলছে। তো সেই সময় ওরা বেশ একটা, যেহেতু সদ্য করোনাটা জাস্ট যাচ্ছে, তখনও পুরোপুরি যায়নি, তো সেই জন্য ওরা একটা ডিসকাউন্টও পায়। এবং ওরা লোন টোনের ব্যবস্থা করে ওরা 2 BHK একটা ফ্ল্যাট কিনে নেয়। এবার ওদের যে ফ্ল্যাটটা যেখানে ছিল, আপনারা অনেকেই হয়তো জানেন যে নিউ টাউনে এখন নতুন করে একটা পুরো মানে যাকে বলে একটা নতুন মোড়কে কলকাতা শহরকে দেখা যাচ্ছে। তো একটা সময় তো ওখানে অনেক ফাঁকা ফাঁকা জায়গা ছিল, ইভেন এখনও আছে। তো নিউ টাউনের অনেক ফ্ল্যাট এখনও এরকম আছে যার পিছনে বা সাইড অনেকটা ফাঁকা জমি, অনেকটা ফাঁকা জায়গা আছে। সব জায়গায় হয়তো এখনও কোনো কনস্ট্রাকশন ওঠেনি, যেহেতু নিউ টাউনটা মানে বলা যেতে পারে কলকাতা শহরের একটা নতুন সংযোজন। সেখানে অনেক নতুন নতুন প্রপার্টি এখন হচ্ছে, কিন্তু একটা সময় কিন্তু নিউ টাউন রাজারহাটের জমি জায়গার দাম অনেক কম ছিল, এখন অনেক বেড়ে গেছে, বাট একটা সময় অনেক কম ছিল। তো ওদেরও ফ্ল্যাটটা এই কারণে আরও পছন্দ হয়, যেহেতু ওদের ফ্ল্যাটের যে বেডরুমটা ছিল, তো সেই বেডরুমের পিছনের যে জায়গাটা সেটা বিস্তর অনেকটা জায়গা পুরো ফাঁকা, ফলে আলো হাওয়া ঢোকার কিন্তু কোনো রকম কোনো সমস্যা নেই। তো সেই একটা কারণ ছিল ওদের ওই ফ্ল্যাটটা খুব পছন্দ হওয়ার। তো ওরা ফ্ল্যাটটা নিয়ে নিল, এবং ফ্ল্যাট নেওয়ার পরে ওদের 2 বাড়ি থেকেই আর কি, অদিতির বাড়ি থেকে এবং ওর হাজব্যান্ডের বাড়ি থেকে সবাই আসে। এসে বেশ ভালো করে কিন্তু ওরা একটা গৃহপ্রবেশের পুজো দেয়। তখন করোনা আবহ অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে, এবং ওদের 2 বাড়ি থেকে এসে ভালো করে পুজো আর্চা দিয়ে ওরা ওই ফ্ল্যাটে থাকা শুরু করলো। এবার এই ফ্ল্যাটটায় মানে ওরা শিফট করার আগে, মানে ধরুন শিফট করেছে ওরা 5 তারিখ, ঠিক 3 তারিখ মানে ফ্ল্যাটটায় শিফট করার আগের দিন একটা ঘটনা ঘটেছিল। এবার সেটা কী ঘটনা ঘটেছিল সেটা আমি একটু পরে বলছি, কিন্তু এটা আমি আপনাদেরকে জানিয়ে রাখলাম যে ফ্ল্যাটটায় ঢোকার জাস্ট একদিন আগে ওদের সাথে একটা ঘটনা ঘটে। যাই হোক, এবারে ওরা সুন্দর করে মানে যতটা পেরেছে সাজিয়ে গুছিয়ে ফ্ল্যাটটা রেখেছে। এবার যেটা হলো যে অদিতির হাজবেন্ড যে অফিসে কাজ করতো, সেই অফিসে বলল যে এবার তোমাদেরকে অফিসে আসতে হবে, যেহেতু করোনার সময়টা অনেকটা সময়ই ওয়ার্ক ফ্রম হোম ছিল, যেহেতু আস্তে আস্তে সিচুয়েশান অনেক বেটার হয়ে গেছে, তো বলেছে যে না এবার থেকে অফিসে আসতে হবে, অ্যাটলিস্ট সপ্তাহে 4 থেকে 5 দিন তো আসতে হবে। আর অদিতি ইন দ্য মিন টাইম যেটা করেছিল যে ও করোনার সময় ওর চাকরি চলে যায়, মানে ওকে চাকরি চলে যায় বলতে ওকে বলেছিল ওদের মানে ও সহ আরও কয়েকজন এমপ্লয়িকে বলেছিল যে এই মুহূর্তে যেহেতু তাদেরই বিজনেস বন্ধ রয়েছে, তো সেই জন্য মানে এখন চাকরিতে স্যালারি তারা দিতে পারবে না, এবং কাজও যেহেতু নেই, তো বলেছিল যে তোমাদেরকে আমরা পরে যোগাযোগ করবো যখন সিচুয়েশান অনেক বেটার হবে। তো এই সময়ে ও বসে যায়। তো তারপরে ও আরও জবের জন্য অ্যাপ্লাই করতে থাকে। তো অ্যাপ্লাই করতে করতে ও একটা ওয়ার্ক ফ্রম হোমের জব অলরেডি পেয়ে যায়। তো সেই জন্য অদিতির পুরোটাই ওয়ার্ক ফ্রম হোম ছিল, এবং ওর হাজব্যান্ডের ওয়ার্ক ফ্রম অফিস শুরু হয়ে গেল। এবার অদিতি সকালবেলা উঠে নিজের কাজকর্ম টুকটাক সেরে রান্নাবান্না টুকটাক করে ও কাজে বসতো, আর ওর হাজব্যান্ড মোটামুটি ওই 11টা 11:30 নাগাদ অফিস যেত, আবার ওই 7টা 8টা এরকম টাইমে অফিস থেকে বাড়ি চলে আসতো।
এবার ওই ফ্ল্যাটে শিফট হওয়ার পরে না ওর খুব যা হয় আর কি, একটা মানুষ যখন, দুটো মানুষ যখন নিজেরা কষ্ট করে একটা কিছু বানায়, সেটার প্রতি একটা আলাদাই মানুষের স্যাটিসফ্যাকশন থাকে যে হ্যাঁ আমি নিজে কষ্ট করেই ফ্ল্যাটটা করেছি। তো সেটা একটা সবারই থাকে, ওদেরও ছিল। এবার কেন জানি না ওই ফ্ল্যাটটায় যখন ওরা গৃহপ্রবেশ করে এলো, পরের দিন অবধি লোকজন ছিল, সব কিছু ঠিকঠাক ছিল। বাট যেই লোকজন চলে গেল, ওরা দুজনে একদম একা থাকা শুরু করলো, তখন থেকেই না মাঝে মধ্যে অদিতির কীরকম একটা ওর হাজবেন্ড বেরিয়ে যখন থাকতো তখন তাও একরকম, বাট ওর হাজবেন্ড ঘর থেকে বেরিয়ে গেলেই ওর কীরকম একটা মাথাটা ঝিমঝিম করতো, শরীরটা কীরকম ভারী ভারী লাগতো, কাজ করতে অতটা ইচ্ছে করতো না, এরকম একটা ব্যাপার লাগতো। এবার ও না এই জিনিসটাকে কখনোই সেভাবে গুরুত্ব দেয়নি, কারণ ওর মনে হতো যে নতুন ফ্ল্যাট, নতুন জায়গা, তার মধ্যে ও একা একা ঘরে কাজ করছে, ওর হাজবেন্ডও ঘরে নেই, তো সেই জন্য হয়তো ওর একটা এরকম ফিলিংস আসছে। তো এই ব্যাপারটাকেও কোনোদিনই খুব একটা গুরুত্ব দেয়নি। এইবারে এই জিনিসটাই আস্তে আস্তে ওর একটুখানি বাড়তে লাগলো বলতে ওর মাঝে মধ্যে মনে হতো যেন কেউ ওর হাতটাকে চেপে ধরেছে, হঠাৎই মনে হতো, ও হয়তো ল্যাপটপে কাজ করছে, ওর মনে হচ্ছে যেন এবার একটু টেবিলে হাত বাড়িয়ে জলের বোতলটা দিয়ে জল খাই, বাট ওর মনে হতো যেন হাতটা পুরো রেস্ট্রিক্ট করে হয়ে গেছে, ও চাইছে হাত দিয়ে জলের বোতলটা নিতে, কিন্তু ওর মনে হতো কেউ যেন জলের বোতলটা চেপে ধরে রেখেছে, নয় ওর হাতটা চেপে ধরে রেখেছে, এরকম। তো এইটা একবার দুবার যখন হয়, ওর না মনে হয় যে আরে আমার কি কোনো শারীরিক সমস্যা হচ্ছে, আমি হাতটা কেন তুলতে পারছি না। এবার একটা জোয়ান মেয়ে, তার নিশ্চয়ই হাত তুলতে না পারার একটা সমস্যা হওয়ার এটা তো খুব একটা স্বাভাবিক নয়। তো ও ভাবলো যে কি হচ্ছে, ও তো নিজে কিছু বুঝতে পারলো না। যাই হোক, তো এইভাবে 1-1.5 সপ্তাহ গেল। এরপরে ওর হঠাৎ করেই ওদের ফ্ল্যাটটা ছিল 8th ফ্লোরে, ঠিক আছে? 8th ফ্লোরে ওদের ফ্ল্যাট, তো বুঝতেই পারছেন বেশ অনেকটা হাইট। এবার ধরুন কেউ যদি একটা ঢিল জাতীয় কিছু, ধরুন কোনো পাথর হোক, ইটের টুকরো হোক বা এইরকম ঢিল জাতীয় কিছু যদি ফট করে নিচ থেকে ছোঁড়ে, প্রথম কথা হচ্ছে ওখানে ছোড়ার কিছু নেই, কারণ ওদের ফ্ল্যাটটা কিন্তু বেশ বড়, আর ফ্ল্যাটের কিন্তু একটা বেশ চওড়া বাউন্ডারি আছে, কারণ পার্কিং থেকে গাড়ি ঘোরাবে, লোকে যাবে, তো অনেকটাই আর কি চওড়া। হঠাৎ করেই ও দুপুরবেলা কাজ করছে, ওর ও যে ঘরে বসে কাজ করছে, সময়টা ছিল নভেম্বর মাস, এবং ও লিখেছে যে সেদিন ওয়েদারটা মোটামুটি ভালো ছিল, দুপুরবেলা অতটা গরম ছিল না, তো ও নর্মাল ফ্যান অন করে ঘরে ছিল, ঘরের দরজা খোলা, এসি চলছিল না অবভিয়াসলি। আর পাশে ওদের যে ঘরটা ছিল, যেহেতু 2টো বেডরুম, তো পাশে যে ঘরটা ছিল সেই ঘরটাও খোলা। এবার ও ল্যাপটপে কাজ করছে, হঠাৎ করে ওর মনে হলো পাশের ঘরে ঝনঝন করে কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ হলো, এবং ঝনঝন করে যখন পড়ে যাওয়ার আওয়াজটা হলো, ও না প্রচণ্ড চমকে যায়, কারণ ও ঘরে একা রয়েছে, ভর দুপুরবেলা, তো ও খুব ভয় পেয়ে যায়। তো ভয় পেয়ে গিয়ে ও ল্যাপটপটা বন্ধ করে ও দৌড়ে খাট থেকে নেমে পাশের ঘরে গেছে। পাশের ঘরে গিয়ে দেখছে যে পাশের ঘরের যে স্লাইডিং যে ওদের উইন্ডো রয়েছে কাঁচে, তার মধ্যে একটা কাঁচ পুরো ঝরঝর করে ভেঙে মাটিতে পড়ে একদম পুরো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এটা দেখে না ও খুব ভয় পেয়ে যায়, এবং সঙ্গে সঙ্গে ও কী করে, ফ্ল্যাটটা লক করে ও নিচে নেমেছে। এবার নিচে নেমে যে সিকিউরিটি ছিল তাকে বলছে যে কে এটা করলো, আপনি কি কিছু দেখেছেন, এখান দিয়ে কি কেউ যাতায়াত করছিল, কোথাও কি রাস্তার মাঝখানে বা পাশে কি কোনো ঝামেলা হয়েছে? এবার সিকিউরিটি বলছে না, এরকম তো কিছু হয়নি, আর বলছে যে এই জায়গাটা খুব ভালো জায়গা, আর নিউ টাউনের যে রাস্তাগুলো রয়েছে, যে চওড়া চওড়া যে রাস্তাগুলো রয়েছে সেখানে যে স্ট্রিট নাম্বারগুলো দেওয়া থাকে, আপনারাও হয়তো অনেকে দেখেছেন, একদম সল্টলেকের মতোই। তো এবার ঘটনা হচ্ছে যে ওইখান দিয়ে এমনিতেই যে খুব বেশি লোকজন যাতায়াত করে তা নয়, ওখানে যাদের ফ্ল্যাট বা বাড়ি রয়েছে একমাত্র ওই রাস্তাগুলো তারাই ইউজ করে, আর হেঁটে যাওয়া লোকজনের সংখ্যাও খুব কম, কারণ ওখানে কোনো সেরকম দোকান পাশার নেই। মোটামুটি যারা যাতায়াত করে গাড়ি করেই যাতায়াত করে, আর সবই আর কি ওখানকার রেসিডেন্টই। এবার ঘটনা হচ্ছে যে ওটা কোনো ব্যস্ত মেন রোড নয় বা ছোট কোনো গলি নয়, আশেপাশে কোনো ছোট ছোট ঘর আছে বা বাড়ির বাইরের বাচ্চারা বাইরে খেলছে, কিছু একটা ঢিল ছুটছে, এরকমও কোনো ব্যাপার নয়। বাট এই অবস্থায় হঠাৎ করে কি করে যে ওদের জানলার কাঁচ ভেঙে পড়ল, সেটা কিন্তু সিকিউরিটিও বলতে পারলো না।
সিকিউরিটিকে যখন জিজ্ঞেস করলো, সিকিউরিটি বলছে না আমি তো এরকম কিছু শুনিনি, আর বাইরে কোথাও কারোর সাথে কোনো ঝামেলা হয়েছে বা কিছু সেটা তো আমি দেখিনি, এরকম তো হওয়ার কথা নয়। এবার ও না নিজে পর্যন্ত রাস্তায় গিয়ে, মানে ওর যে উইন্ডোটা ভেঙে গেছে সেই উইন্ডোর দিকে রাস্তায় গিয়ে পর্যন্ত ও দেখে আসে, দেখে কিছু নেই। এবারে অদিতি চিন্তা করে যে তাহলে ওর ঘরের কাঁচটা ভাঙলো কী করে? তাহলে কি কেউ রাস্তা দিয়ে যেতে যেতে হুট করে কিছু একটা ভারী বস্তু দিয়ে ভেঙে চলে গেছে? তো ও ওদের যে কম্পাউন্ড, সেই কম্পাউন্ডের বাইরেটা যায় এবং সেখানে দেখে যে এরকম কোনো ঢিল বা কোনো ইটের টুকরো বা কিছু পড়ে আছে কিনা, যার জন্য ওর ঘরের কাঁচটা ভেঙেছে। সেখানেও কিছুই দেখতে পায় না। আলটিমেটলি তারপরে কিছু না দেখতে পেয়ে ও ওর ফ্ল্যাটে আবার আসে এবং এসে ভালো করে ঘরের ভিতরটা দেখে যে ঘরে কোথাও কিছু পড়ে আছে কিনা। ও দেখে না, যথারীতি ঘরেও কোনো পাথর বা ইটের টুকরো কিছুই নেই। তো মনে মনে ভাবছে যে কেউ এই কাজটা কেন করবে? ওরা এই ফ্ল্যাটে নতুন এসেছে, ওদের কারোর সাথে কোনো ঝামেলা নেই, অশান্তি নেই, এবং হঠাৎ করে 8 তলায়, মানে 8th ফ্লোরে নিচ থেকে কেউ একটা ঢিল মারবে, সেটা 8 ফ্লোরে, মানে অতটা অবধি হাইট অবধি একটা ঢিলের ওঠা, এটাও কিন্তু খুব বড় একটা ব্যাপার। এবং ও সিকিউরিটিকে আবার বলে যে অন্য কোনো ফ্ল্যাটে এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা। তো সিকিউরিটি বলে না, আমি তো এরকম কোনো খবর পাইনি অন্য কোনো ফ্ল্যাটের ওনার, মানে পুরো বিল্ডিংটায় লোক আসেনি ঠিকই, বাট বিল্ডিংয়ের কিছু কিছু ফ্ল্যাটে লোক থাকা শুরু করেছে, বাট অন্য কোনো ফ্ল্যাটেই কিন্তু এই প্রবলেমটা সেদিন হয়নি। এবার ওর কিন্তু ব্যাপারটা খুবই অড লাগে এবং ও ভাবতে থাকে যে কী এমন ঘটলো যার জন্য ওর ফ্ল্যাটের এভাবে কাচের জানালাটা ঝনঝনিয়ে ভেঙে পড়ে গেল। যাই হোক, কোনো কারণ ও খুঁজে পেল না। অদিতির হাজব্যান্ড যখন অফিস থেকে ফেরে, ওর হাজব্যান্ডকে বলে, ওর হাজব্যান্ডও খুব অবাক হয়ে যায় বিষয়টা শুনে। তো তখন ওর হাজব্যান্ড বলে যে দেখো, একটা জিনিস হতে পারে যে হয়তো কোনো নিচের ফ্ল্যাটে বা উপরের ফ্ল্যাটে হয়তো কোনো ড্রিল মেশিন দিয়ে কাজ হচ্ছিল, সেটার ভাইব্রেশনের জন্য অনেক সময় এরকম হতে পারে। এবার কোন ফ্ল্যাটে এক্স্যাক্ট কাজ চলছে বা কী হচ্ছে সেটা তো আর বোঝা যাচ্ছে না। এবার ওরা যেটুকু বুঝতে পারলো যে ওদের যে ফ্ল্যাটটা, সেই ফ্ল্যাটের ঠিক নিচের যে ফ্লোরটা রয়েছে, সেই ফ্লোরের যে নিচের যে ফ্ল্যাটটা, সেখানে ওই সময় কোনো কাজ হচ্ছিল না। আর ওপরে ওদের যে ফ্ল্যাটটা ছিল, সেই ফ্ল্যাটে রং হচ্ছিল, মানে কোনো একজন ফ্ল্যাটটা কিনেছে, সে ফ্ল্যাটে ঢোকার আগে সে রং করছে। এবার ঘটনাটা হচ্ছে যে রং হচ্ছিল ঠিকই, কিন্তু সেই ফ্ল্যাটে কোনো ভাঙাচোরার কাজ বা ড্রিল মেশিন চালানোর মতো কাজ কিছুই হয়নি। আর মানে অন্য ফ্লোরে ড্রিল মেশিন চলছে বলে নিচের ফ্লোরে কারোর ঘরের কাঁচ ভেঙে পড়ে যাবে, এটাও কিন্তু খুব সহজেই যে ঘটতে পারে সেটা কিন্তু নয়। ফলে ব্যাপারটা না ওদের কাছে একটা ধোঁয়াশা হয়ে রইল। ওর হাজবেন্ড বলছে যে হতে পারে, দেখো কোনোভাবে হয়তো এটা হয়ে গেছে। কিন্তু অদিতির মনে একটা খচখচানি হয়ে যায়, কারণ ওর বিষয়টা খুবই অদ্ভুত টাইপের লাগে যে এটা কেন হলো। আর ওই যে বললাম যে ওর হাজবেন্ড যখন বাড়িতে আসতো তখন অ্যাটলিস্ট দুজনে মিলে থাকছে, কথাবার্তা বলছে, তো ওর সেই গা ভারী ব্যাপার বলুন বা মাথা ধরে যাওয়া, যেটা আমি বলি না কেন, সেগুলো কিন্তু অতটা সিরিয়াসলি ওকে আর কি এফেক্ট করতো না। কিন্তু যখন ওর হাজবেন্ড আর কি বাড়ির বাইরে থাকতো, সেই সময়টায় কিন্তু অদিতির খুব গা ভারী লাগতো, শরীরটা কীরকম করতো, এই প্রবলেমগুলো কিন্তু ওর হতো। যাই হোক, এবার ওই লোকটাকে, কাজটাকে আবার বসানো হলো নতুন করে, এবং অদিতি ভাবলো যে না, ব্যাপারটা এবার দেখতে হচ্ছে, নিশ্চয়ই কেউ এই কাজটা তো কেউ না কেউ তো কাজটা করেইছে। তো সিকিউরিটিকে বললো যে দেখুন, আপনি যদি, মানে সিকিউরিটি ওখানে যে 2-3 জন ছিল তাদেরকে বলে যে আপনারা কিন্তু একটু মাঝে মধ্যে দেখবেন, এরকম কিন্তু ঘটনা ঘটাটা ঠিক না। আজকে আমার ফ্ল্যাটের কাজ ভেঙেছে, কালকে অন্য কারোর ফ্ল্যাটের কাজ ভাঙবে, এটা তো ঠিক বিষয় নয়। আপনারা একটু ভালো করে খেয়াল রাখবেন যে কে করছে কাজটা বা কেন করছেন। তো সিকিউরিটি বলে যে হ্যাঁ ঠিক আছে ম্যাডাম, আমরা দেখব। বাট সিকিউরিটি দেখে, কিন্তু সে না, মানে ওরা কিছুই ক্লু খুঁজে পাচ্ছে না। এভাবে মোটামুটি 4-5 দিন যায়, ওই ঘটনা ঘটার পরে 4-5 দিন কেটে যায় এবং 4-5 দিন কোনো প্রবলেম হয়নি, সব কিছু ঠিকঠাক ছিল। এবার 4-5 দিন পরে একদিন হঠাৎ করেই রাতের বেলা, ওরা দুজনেই ঘুমোচ্ছে, অদিতি এবং ওর হাজব্যান্ড দুজনেই ঘুমোচ্ছে, মনে হলো, মানে ওর হাজব্যান্ডের সেদিন ঘুমটা একটু দেরিতে আসে, ও ঘুমিয়ে পড়েছিল। ওর হাজব্যান্ডের মনে হলো যেন, মানে ওদের ছিল যেটা বেডরুম, সেই মাস্টার বেডরুমের সাথে একটা অ্যাটাচ টয়লেট,
আর একটা বাইরে আর একটা কমন টয়লেট ছিল। তো হঠাৎ করে ওর হাজব্যান্ডের মনে হলো বাইরের যে টয়লেটটা রয়েছে, যেটা কমন টয়লেট ফ্ল্যাটের, সেটার দরজাটা কেউ দরাম করে একটা দিল। মানে কেউ যদি মানে দরজাটাকে সজোরে আটকায় বা সজোরে খুলে দেয়, যেরকম একটা ধাম করে আওয়াজ হবে, সেরকম একটা আওয়াজ হয়েছে। আর যেহেতু নভেম্বর মাসের শেষের দিক, ওদের ঘরে এসি চলছিল না, ফলে দরজাটা খোলাই ছিল। এবার ওর হাজব্যান্ডের তখনও ঘুম আসেনি, তো খুব কনসাস হয়ে যায়। এবার হঠাৎ করে ধরুন রাতের বেলা আপনি ঘুমোচ্ছেন, আপনার ফ্ল্যাটেরই বাথরুম থেকে যদি এরকম একটা আওয়াজ আসে বাথরুমের দিক থেকে, স্বাভাবিকভাবে আপনি একটু ঘাবড়ে যাবেন। তো ওর হাজব্যান্ড একটুখানি চমকে যায় যে কী হলো আওয়াজটা। এবার ওর হাজব্যান্ড ওকে আর ডাকেনি, উঠে খাট থেকে উঠে নেমে গিয়ে দেখছে যে দরজা যথারীতি আধা খোলা আধা বন্ধ অবস্থায় ছিল। তো ওর হাজব্যান্ডের মনে হয় যে ও আচ্ছা, তাহলে হয়তো হাওয়া দিয়েছে, সেই হাওয়া থেকে হয়তো দরজাটা এভাবে পড়েছে, আওয়াজ হয়েছে। ওর হাজব্যান্ড যথারীতি দরজাটাকে লাগিয়ে দেয়, লাগিয়ে দিয়ে এসে খাটে এসে শুয়ে পড়ে। এবার হঠাৎ করেই তারপরে 2-3 ঘন্টা 4 ঘন্টা কেটে যায়, এবং ও যখন পরে মোবাইলে টাইমটা দেখে, তো টাইমটা দেখছে যে সকাল একদম খুব ভোর, ওই 4:40-45 এরকম আর কি সময়, ভোরের দিকে। হঠাৎ করে মনে হলো যে ওদের বেডরুমের সামনে যে কাঁচের জানলাটা রয়েছে, সেই কাঁচের জানলায় যদি কেউ টোকা মারে, যেরকম একটা আওয়াজ হবে, সেরকম টকটক টকটক করে কেউ টোকা মারছে। এবং টোকাটা যখন মারছে 8-10 বার টানা মারছে, তারপরে আবার বন্ধ, আবার 8-10 বার করে টানা টোকা মারে, আবার বন্ধ। এবার এই টোকা মারার আওয়াজে অদিতির ঘুমটা ভেঙে যায়। স্বাভাবিক ঘুম ভাঙবে, এরকম টোকা মারছে হঠাৎ করে। তো ফট করে উঠে না চমকে গেছে, এবং চমকে গিয়ে ও চোখটা স্বাভাবিকভাবে জানলার দিকে গেছে, এবং ওদের জানলায় পর্দা রয়েছে। এবার পর্দাটা কিছুটা দেওয়া কিছুটা খোলা। তো যে পোর্শনটা খোলা রয়েছে তখনও আলো ফোটেনি, যে পোর্শনটা খোলা রয়েছে সেখান থেকে কিন্তু কিছুই দেখতে পাচ্ছে না, অন্ধকার। আর ওই যে বললাম যে ওদের বেডরুমের পিছনের দিকটা পুরো অনেকটা ফাঁকা জমি, আশেপাশে একদম একদম আশেপাশে কোনো বাড়িঘর নেই, বেশ অনেকটা দূরে। তো ওর না খুব অড লাগে, এবং ও চুপচাপ বিছানায় বসে থেকে বোঝার চেষ্টা করে যে ও যে আওয়াজটা শুনলো সেটা হয়তো তাহলে মনের ভুল। এইটা যখন ও ভাবতে ভাবতে ফট করে ওর মনে হলো আবার কেউ একজন ওই বেডরুমের জানলায় টাক 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 করে ঠোকা মারলো। এবার ওর ভাবছে কি কোনো পাখি এসে আওয়াজটা করছে, তারপরে ভাবছে যে ওদের কোনো শেড নেই, কিছু নেই, পাখি আসবে কোথা থেকে। তো ওর না সেই সময় একটু ভয় লাগে যে ব্যাপারটা কি হলো। এবং যতই ভয় লাগুক, ও ঘড়িতে টাইমটা দেখে, এবং ঘড়ি যেটা ছিল ওর টেবিলের পাশে রাখা, তো দেখছে যে ওরকমই 4:40-45 মতো বেজেছে। তো সঙ্গে সঙ্গে ওর ফোনটা খোঁজা শুরু করে, এবং ও ভাবে যে ফোনের লাইট জ্বালিয়ে জানলার যেটুকু জায়গা আর কি পর্দা টানানো আছে, সেই পর্দা টানানোর জায়গাটাও লাইট মারবে, লাইট মেরে দেখবে কি আছে। এবং যথারীতি ও ফোনটা হাতে নেয়, এবং ফোনটা হাতে নিয়ে ও ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করেছে। যে মুহূর্তে ও ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করে জানলার দিকে তাক করেছে, ঢকাস করে একটা আওয়াজ হলো জানলায়। যেহেতু জানলাটা বিশাল বড় কাঁচের জানলা, জানলাতে যদি একটা কেউ জোরে কোনো ধরুন হালকা জিনিসই, বাট জোরে যদি সেটা একটা ধাক্কা মারে, কোনো একটা হালকা জিনিস দিয়ে যদি আপনি কাঁচের জানলায় ধাক্কা মারেন, এবং ধাক্কা মেরে ওই অ্যালুমিনিয়ামের যে স্লাইডিং যে আর কি উইন্ডোগুলো হয়, সেই উইন্ডোগুলো ছিল ওদের, ও জাস্ট ফ্ল্যাশ লাইটটা নিয়ে জানলার দিকে তাক করেছে। ও পরিষ্কার বুঝলো কিছু একটা বড় জিনিস, বেশ বড় জিনিস জানলার মধ্যে ছিল, জানলার ওপিঠে কাঁচের ওপারে ছিল। ধাক করে আওয়াজ করে সেটা যেন নিচে পড়ে গেল বা চলে গেল, কিছু একটা হলো, সেটা আর ওখানে নেই। সেটা পালিয়ে গেল কি উড়ে গেল কি চলে গেল, সেরকমই একটা কিছু হয়, বাট সেটা এক্স্যাক্ট কী হয়েছে সেটা ও বুঝতে পারে না। এবং যখন ওই জিনিসটা চলে যায়, তখন কিন্তু জানলায় বেশ জোরে একটা ধাক করে আওয়াজ হয়, এবং যথারীতি সেই আওয়াজে ওর হাজব্যান্ডের কিন্তু ঘুমটা ভেঙে যায়। এবং যে মুহূর্তে ওর হাজব্যান্ডের ঘুমটা ভেঙে যায়, অদিতি তখনই ওর হাজব্যান্ডকে বলে, ও তো খুব ভয় পেয়ে গেছে, ওর ভয় পেয়ে বলছে যে জানো কেউ একটা জানলায় ছিল এবং টকটক টকটক করে আঙুল দিয়ে আওয়াজ করছিল। তোর হাজব্যান্ড বলছে যে আঙুল দিয়ে আওয়াজ কেন করতে যাবে, আর তুমি কি বলছো, কেউ ছিল? তখন বলছে কেন, তুমি একটা আওয়াজ পেলে না, কিছু একটা চলে যাওয়ার বা কিছু একটা পড়ে যাওয়ার? বলছে হ্যাঁ আমি পেয়েছি আওয়াজ। এবার দেখুন, এখানে একটা বিশাল বড় প্রশ্ন জাগে যে যদি কোনো চোর হয়,
যদি ধরেও নেওয়া যায় যে কোনো যদিও এটা হওয়ার কোনো সম্ভাবনা নেই সে অর্থে, কারণ 8 তলায় ফ্ল্যাটের 8 তলায়, আর এখনকার দিনের ফ্ল্যাট মানে ও যেটা লিখেছে যে ওদের ফ্ল্যাটটা যথেষ্ট মানে মডার্ন ওয়েতে ডিজাইন করা, মানে কোনো রেন পাইপ বলুন বা কোনো পাইপ জাতীয় কিছু কন্টিনিউয়াসলি ওপর থেকে নিচ অবধি আসেনি, ফলে পাইপ ধরে কোনো চোর যে উঠবে সেটার কোনো জায়গাই নেই। আর দ্বিতীয় হচ্ছে যে ওদের ফ্ল্যাটে রাতের বেলা 4 জন সিকিউরিটি গার্ড থাকে এবং 4 জন কিন্তু রীতিমতো টহল দেয়, ফলে সেই 4 জনের সিকিউরিটি গার্ডের চোখ টোপকে অত দূর অবধি উঠবেই বা কী করে, সেটাও একটা বিশাল বড় প্রশ্ন। তো ওর হাজবেন্ড বলছে দেখো চোর হবে না, চোর যদি হয় চোর তো নিশ্চয়ই ভিতরে ঢোকার চেষ্টা করবে, চোর নিশ্চয়ই ওইভাবে জানলায় টোকা দিয়ে আওয়াজ করে নিজের উপস্থিতি জানান দেবে না। আর যদি চোর এভাবে চলে যায় যাবেটা কোথায়, সে তো তাহলে নিচে পড়ে যাবে, আর পড়ে গেলে কিন্তু সে ব্যাপকভাবে সে আহত হবে, সেটা সবাই জানাজানি হয়ে যাবে। তো ওর প্রচণ্ড ভয় লাগে। তো ওর এত ভয় লেগেছে, অদিতি বলছে যে না নিশ্চয়ই কিছু তো একটা ছিল, আমি দেখেছি কিছু একটা চলে গেল, এবং সেটা বড় কিছু, সেটা কোনো পাখি নয় বা সেটা ছোটোখাটো কিছু নয়, কোনো বাদর নয়, কোনো পাখি, এটা বেশ বড় সড়ো কিছু। মানে ও যেটা বলছে যে জিনিসটা না একটা বিশাল বড় গোল টাইপের একটা কিছু, যার একটা ডানা মতো মানে বড় একটা কিছু ছিল, যেটা প্রায় চওড়ায় 3 থেকে 4 ফুট চওড়া হবে এবং লম্বায় 2.5 ফুট মতো, 2 থেকে 2.5 ফুট মতো হবে। তো ওর হাজবেন্ড ওকে যত বোঝাচ্ছে যে দেখো তুমি শুধু শুধু এত ভয় পাচ্ছ, ও তখন বলছে না চলো আমরা নিচে যাই। তো ওই সময় ওরা লিফটে করে, ফ্ল্যাট তালা দিয়ে লিফটে করে ওরা নিচে যায়, নিচে গিয়ে দেখছে যে ওখানে কিছু পড়ে আছে কিনা বা কিছু ঘটেছে কিনা। আবার যথারীতি সিকিউরিটিকে বলে যে কি হয়েছে এখানে, আমি এরকম দেখলাম আমার জানলার সামনে এরকম একটা কিছু এসেছিল। তো সিকিউরিটি বলছে ম্যাডাম আমরা এখান দিয়ে, আপনি যে সময়ের কথা বলছেন আমরা একটু আগে এই জায়গা দিয়ে হাঁটাচলা করছিলাম, আমরা পুরো সারা রাত টহল দিই, এভাবে কিছু ঢোকার কথাই নয়। আর আপনি বলছেন আপনার জানলার বাইরে কিছু একটা ছিল, হতেই পারে কোনো পাখি ছিল, কোনো মানুষ চোর মানে চোর ডাকাত এটা হওয়ার সম্ভাবনা নেই, কারণ 8 তলায় উঠবে কি করে, আর আমাদের চোখ এড়িয়ে ওইভাবে কোনো পাইপ নেই কিছু নেই, কি করে উঠবে। এবং ওর হাজবেন্ড ওকে সেম কথাটা বলে, বোঝায় যে দেখো যদি উঠতো, যদি ধরেও নিই যে সব কিছু সবার চোখ এড়িয়ে কোনোভাবে উঠে গেছে, সে উঠে দাঁড়ালোটা কোথায়, এবং সেই চোর টুকটুক টুকটুক করে শুধু টকটক আওয়াজ করবে, সে ভিতরে ঢোকার চেষ্টা করবে না। এবার এই কথাটারও একটা বিশাল যুক্তি আছে, ফলে এটাও অদিতি মানে নিজের মনকে বোঝাতে পারছে না যে না ওটা কোনো মানুষই ছিল। সত্যি তো মানুষ হবে কি করে, তাহলে ছিলটা কি, এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন, যে তাহলে ছিলটা কি। অদিতি যখন বললো ওর হাজবেন্ডকে যে দেখো কিছু তো একটা আছে, কিছু তো একটা হচ্ছে, তখন সকালবেলা হয়ে গেছে, ওর হাজবেন্ড বলছে কেন তোমার মনে হচ্ছে কিছু একটা হচ্ছে। তো তখন ও বলে যে জানি না কেন আমি এই ফ্ল্যাটে আসার পর থেকে আমার খুব মন খারাপ লাগে, কেন মন খারাপ লাগে জানি না, আমি খুব ডিপ্রেস থাকি, আমি সারাদিন আমার মনে হয় খুব হাত পা ভারী লাগছে, কিছু ইচ্ছে করে না, খেতে ইচ্ছে করে না। অনেকদিন ওর হাজবেন্ডও দেখেছে যে দুপুরবেলা সমস্ত খাবার দাবার ওরা রেডি করে রেখে ওর হাজবেন্ড অফিস গেছে, এসে দেখছে অদিতি খায়নি, ওর খাবার যেমন কি তেমন পড়ে রয়েছে। তো তখন মানে এক একদিন যখন ওর হাজবেন্ড ওকে জিজ্ঞেস করেছে যে কেন খাওনি, কখনো বলেছে ভালো লাগছিল না, কখনো বলেছে কাজের চাপ ছিল। তো সেই দিন অদিতি ওর হাজবেন্ডকে বলে যে দেখো আমার ভালো লাগে না, আমার ভীষণ হাত পা ভারী লাগে, কিছু তো একটা ব্যাপার আছে এই ফ্ল্যাটে। ওর হাজবেন্ড বলছে দূর তুমি এই সমস্ত কি যে হয়েছে, ওই সেদিনকার পর থেকে তোমার যেন কি হয়েছে। এবার এই সেদিনকার পর থেকে তোমার যেন কি হয়েছে এই কথাটার কি মানে, সেটা এবার আমি আপনাদেরকে বলি। ওই যে আমি আপনাদেরকে বললাম যে ওরা এই ফ্ল্যাটে জবে থেকে শিফট করে, মানে ওদের বাড়িতে পুজো হয় এবং যেদিন গৃহপ্রবেশের পুজো হয় ওরা সেদিন থেকেই থাকা শুরু করে এই ফ্ল্যাটটায়, নতুন ফ্ল্যাটটায়। তো তার একদিন আগে আমি বলেছিলাম যে একটা ঘটনা ঘটেছে, সেটা আমি পরে বলবো। তো এখন আমি আপনাদেরকে বলবো যে সেই ঘটনাটা অ্যাকচুয়ালি কী ছিল। তো ও যেটা লিখেছে অদিতি, যে ওর হাজব্যান্ড খুব ভালো মানুষ, খুবই মানুষকে হেল্প করে, ভীষণ ভালো, কিন্তু ওর হাজব্যান্ডের একটা প্রবলেম আছে। একটা প্রবলেম বলতে ও যেটা লিখেছে যে ওর হাজব্যান্ড যখন বাইক চালায় বা এমনিও যখন গাড়ি চালায়, 4 চাকা গাড়ি, ওর হাজব্যান্ড না মানে স্পিডটাকে না কন্ট্রোল করতে পারে না। মানে অলওয়েজ ওর হাজব্যান্ড খুব জোরে গাড়ি চালায়, মানে খুব ট্রাফিক থাকলে একরকম, বাট যদি একটু ট্রাফিক কম থাকে প্রচণ্ড হাই স্পিডে গাড়ি চালায়, এবং ওর এই স্পিডে গাড়ি চালাতে নাকি ওর খুব ভালো লাগে। তো অদিতি ওর হাজব্যান্ডকে অনেকবার বুঝিয়েছে যে দেখো এত স্পিডে গাড়ি চালানো উচিত না, বিশেষত রাতের বেলা বা ভর দুপুরবেলা যদি রাস্তাঘাট একটু ফাঁকা থাকে, ওর হাজব্যান্ড ভীষণ স্পিডিং করে এবং বাইক নিয়ে
মানে জোরে যাচ্ছে, কখনো গাড়ি চালালে গাড়ি নিয়ে জোরে যাচ্ছে। এবং এরকমও ঘটনা ঘটেছে যে এই স্পিড বেশি থাকার কারণে অল্প অল্পর জন্যে হয়তো কোনো পাঁচিলে ধাক্কা মারতে গিয়ে বেঁচে গেল, বা কোনো গাড়িতে ধাক্কা মারতে গিয়ে বেঁচে গেল। এবং এরকমও হয়েছে যে যখন মানে খুব স্পিডে গাড়ি চালায় না, তখন কিন্তু গাড়িটা তার ফুললি কন্ট্রোলে থাকে না। কারণ আপনার যদি স্পিডটা অত্যন্ত বেশি হয়, তাহলে কিন্তু গাড়ির স্টিয়ারিং আপনার হাতে থাকলেও গাড়ির ফুল কন্ট্রোল কিন্তু আপনার হাতে থাকে না। অনেক এমন ঘটনা ঘটে যায় যেখানে এই দুর্ঘটনা ঘটে, এবং সেই দুর্ঘটনার মানে মূল কারণটাই থাকে কিন্তু স্পিড, অত্যন্ত বেশি গতিবেগ। তো এটা নিয়ে ওর সাথে ওর হাজব্যান্ডের মাঝে মধ্যেই, কিন্তু বিয়ের আগেও ওর সাথে ওর হাজব্যান্ডের এই একটা বিষয় নিয়ে খুব ঝামেলা হতো মাঝে মধ্যে। তো সেদিন কি হয়, যেদিনের কথা আমি বলছি, সেদিন ও আর ওর হাজব্যান্ড দুজনে কিছু জিনিসপত্র কেনাকাটা করতে বেরিয়েছিল এই গৃহপ্রবেশ উপলক্ষে। এবার সেখানে যাই, এবং সেখানে ওরা কেনাকাটা করে এবং ওদের এক আত্মীয়ের বাড়িতে ওরা খাওয়া দাওয়া করে, ডিনার করে। এবং ডিনার করার পরে ওরা ওই সমস্ত জিনিসপত্রগুলো বাইকে নিয়ে ওর হাজব্যান্ড বাইকটা চালাচ্ছিল এবং অদিতি পিছনে বসেছিল। এবার ওর হাজব্যান্ড খুব জোরে, যেহেতু রাত হয়ে গেছে, মোটামুটি ওই 11:30 পৌনে 12টা হয়ে গেছে, তো বেশ জোরে বাইক চালাচ্ছে। এবার সেদিনও যথারীতি অদিতি বলেছে যে দেখো, এত জোরে বাইকটা চালিও না, কারণ এত জোরে যখন বাইকটা তুমি চালাচ্ছ, ফট করে একটা সিগন্যাল পড়ে যাবে, বা একটা গাড়ি যদি ফট করে সামনে চলে আসে। এরকম অনেকবার হয়েছে যে ওর হাজব্যান্ডের হাত কেঁপে গেছে, একটুর জন্য বেঁচে গেছে, বাট মানে কিছু একটা হয়তো ঘটে গেলে যেতেও পারতো, এরকম আর কি। তো যথারীতি ওর হাজব্যান্ডকে বলেছে, ওর হাজব্যান্ড বলছে, দূর, এত ফাঁকা রাস্তা, এখন কি আছে, ধরো না 10-15 মিনিটে পৌঁছে যাব। তো খুব জোরে গাড়ি চালাচ্ছে। এবার যখন এই ঘটনাটা ঘটেছিল ওদের বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের ওখানে, ও যেটা লিখেছে, ওরা ফিরছে, তো বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছে। তো সেখান দিয়ে মানে এক পাশ দিয়ে গাড়ি, ট্রাক এগুলো যাচ্ছে, আর এক পাশে দিয়ে ওর হাজব্যান্ড বাইকটা যথেষ্ট স্পিডে চালাচ্ছে। একটা জায়গা আসে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে, এটা আপনারাও হয়তো যারা যাতায়াত করেন জানবেন, যে সেই জায়গাটায় কিন্তু খুব একটা আলো, খুব বেশি আলো নেই, মানে আলো আছে বাট খুব জমকালো আলো তা নয়। এবার ও পিছনে বসে আছে। এবার হঠাৎ করেই, মানে একদম যাকে বলে অল অফ এ সাডেন, মনে হলো যে রাস্তা দিয়ে একটা বেশ বড় সড়ো কিছু পাস করছে, সেটা কুকুর বিড়াল জাতীয় কিছু একটা, এবং বেশ বড় সড়ো, সেটা মানে ছোটোখাটো নয়, বড় সড়ো একটা কিছু। এবং হঠাৎ করে ওর হাজব্যান্ড মানে একটা মানে চিৎকার করে ওঠে, একটা মুখে আওয়াজ করে ওঠে, মানে যেহেতু অনেকটা স্পিডে চালাচ্ছে। এবার ফট করে যদি বাইকের সামনে কিছু চলে আসে, অত স্পিড থাকলে ব্রেকটা কষবে কী করে? ব্রেক কষা তো সম্ভব না, যদি বা কোনোভাবে হার্ড ব্রেকিং করেও, সেক্ষেত্রে কিন্তু গাড়ি উল্টে যাওয়ার একটা চান্স থাকে, যেহেতু স্পিড অনেক বেশি। তো যথারীতি সেটাই হয়, এবং মানে মনে হলো সেটার সাথে ধাক্কাটা লাগলো, এবং যেহেতু স্পিডও বেশি ছিল আর জিনিসটা বেশ বড় সড়ো ছিল, সেটা কুকুর হোক বিড়াল হোক, একটা বেশ ধাক্কা লাগে। এবং যেহেতু এটা একটা ভালো জিনিস যে সেই সময় মানে গাড়ি খুব একটা চাপ ছিল না বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে, আর লরি বা বড় বড় যেগুলো গাড়ি ছিল সেগুলো পাশ দিয়ে পাস করছিল, একদম সাইডেই কিছু ছিল না। তো যথারীতি ওর হাজব্যান্ডের বাইকের কন্ট্রোল চলে যায়, এবং ও কী করে, একদম রাস্তা থেকে ওই বাইক সহ ওর হাত বেঁকে যায়, বেঁকে গিয়ে সাইডে যায়, এবং সাইডে গিয়ে একটা দেয়াল ছিল, ছোটো একটা পাঁচিল মতো ছিল, সেখানে ধাক্কাটা মারে। এবং ধাক্কা মারার পরে খুব ভাগ্য ভালো ছিল, খুব জোর ঝটকা লাগে এবং দুজনেই পড়ে যায়, বাট খুবই আস্তে পড়ে যায়, মানে পড়াটা কিন্তু একদমই জোরে ছিল না। ও বা ওর হাজব্যান্ডের একটুও লাগেনি, সেরকম একটুও লাগেনি, ওই জাস্ট হাত পা একটু ময়লা লেগে যায়, দ্যাটস ইট, বাট চোট লাগেনি, কোথাও কোনো চোট লাগেনি। কিন্তু বাইকের একটা জায়গায়, ওই যেহেতু দেয়ালে ঘষাটা খেয়েছে জোরে, লুকিং গ্লাসটা ভেঙে পড়ে যায়। এইবার এই ঘটনাটা যখন ঘটে, তখন তো ওর হাজব্যান্ড বলছে, চলো চলো, এখান থেকে এক্ষুনি পাস করতে হবে, এখানে যদি পুলিশ টুলিশ এসে যায় তাহলে আবার জিজ্ঞাসা করবে, অনেক সমস্যা হবে। এবার ও অদিতি পিছনে বসেছিল, এবার ও যতটুকু দেখেছে সেটা ও যেটা লিখেছে ইমেলে, যে আমি তখন যতটুকু দেখি তাতে আমার মনে হয় একটা বড় সড়ো বিড়াল, একটা বড় সড়ো কালো বিড়াল ছিল, তার মধ্যে খুব হালকা হালকা সাদা ছোপ ছোপ, বাট মেনলি বিড়ালটা কালো বিড়ালই বলা যায়, বাট ফুল কালো তা নয়, একটু সামান্য সাদা সাদা ছোপ ছিল। তো সেই বিড়ালটা রাস্তা দিয়ে পাস করছিল, এবং যেহেতু অতটা স্পিডে ছিল এবং যেহেতু দেখতে পাইনি, অত বেশি আলো ছিল না, ফলে এই ব্যাপারটা ঘটে।
তো সঙ্গে সঙ্গে ওদের জিনিসপত্রও কিছু চারিদিকে যেগুলো ছিল কিছু ছড়িয়ে ছিটিয়ে যায়, তো সেগুলো কিছু কুড়িয়ে ঠুড়িয়ে নিয়ে ওই অবস্থায় ওর হাজবেন্ড বলে তাড়াতাড়ি বাইকে ওঠো এবং এখান থেকেই তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। তো অদিতি আবার ওঠে বাইকে এবং ওর তো প্রচণ্ড রাগ হয় ওর হাজবেন্ডের উপরে যে কেন তুমি এরকম করছো, তুমি বারবার এই একই ভুল কেন করো। আরেকটু হলে ওদের একটা বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো, কারণ বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে কিন্তু এমনিতেই অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে। ওটা এক্সপ্রেসওয়ে, ওখান দিয়ে রাতের বেলা বড় বড় লরি ট্রাক এগুলো পাস করে, ফলে কোনোভাবে যদি যেদিকে গাড়িটা বেঁকে সেদিকে না বেঁকে যদি উল্টো দিকে বেঁকতো যেখান দিয়ে আর কি ট্রাকগুলো পাস করছে, তাহলে কিন্তু ওদের একটা বিশাল ক্ষতি হয়ে যেতে পারতো, প্রাণহানিও ঘটতে পারতো। এবার ও তো বাড়িতে এসে ওর হাজবেন্ডকে প্রচুর আর কি কথা শোনায় এবং ওর খুব রাগ হয়, রীতিমতো ভয় পেয়ে যায় বিষয়টায়। ও বলে যে দেখো, আজ যদি কিছু একটা হয়ে যেত আমাদের তাহলে কি হতো, যদি আমাদের একজনের কারোর কিছু হয়ে যেত, যদি আমারই কিছু হয়ে যেত, তুমি সারাদিনও নিজেকে ক্ষমা করতে পারতে? তোমাকে এতবার বলি যে এত স্পিডে বাইক চালিও না, এত স্পিডে গাড়ি চালিও না। আর এটা প্রথমবার নয়, এর আগেও 2-3 বার কিন্তু এরকম বড়সড় কিছু একটা হতে হতে ব্যাপারটা ভগবানের কৃপায় মিটে গেছে। বাট প্রত্যেকবারই যে মানুষ এতটা লাকি হবে, তার কোনো কিছু হবে না, তা তো হয় না। তোর হাজবেন্ড তখন ওকে বলে যে না না, তুমি ঠিকই বলেছো, আমি এতদিন তোমার কথা শুনিনি, বাট সত্যি আজকে যদি ওই পাঁচিলে গিয়ে আমাদের মুখ যদি আরেকটু জোরে হতো, যেহেতু গাড়িটা বেঁকে গেছিলো এবং ওখানটায় ঘষা খায়, সেজন্য স্পিডটা অনেকটা কমে যায়। যদি সেটা না হতো তাহলে কিন্তু সজোরে গিয়ে ধাক্কাটা খেতে এবং সেই ধাক্কার মূল যেই আর কি ইম্প্যাক্টটা, সেটা কিন্তু ওর হাজবেন্ডের উপরেই আগে এসে পড়তো, তাদের দাঁত মুখ অ্যাটলিস্ট ভেঙে যেত, এটুকু একদম শিওর। তোর হাজব্যান্ড ওর কাছে ক্ষমা চায় এবং বলে যে না না, তুমি ঠিকই বলেছো, আমি এরপর থেকে এটাকে খুব মেনটেন করবো, যতই রাস্তা ফাঁকা হোক আমি আস্তেই চালাবো। এই একটা ঘটনা কিন্তু ঘটেছিল এবং ও যতটুকু দেখেছিল, এবং ওর হাজব্যান্ডও ব্যাপারটা এতটাই খুব ভয় লেগে গেছিলো ওর হাজব্যান্ডের কাছেও, যে ওর হাজব্যান্ড না মনে করতে পারেনি যে অ্যাকচুয়ালি কিসের সাথে ধাক্কাটা লেগেছিল। ওর মনে হয়েছিল কোনো কুকুর বিড়াল এরকমই কিছু একটা হবে। তবে অদিতি যেটা দেখেছে যে একটা বেড়াল ছিল, বেশ বড় সড়ো বেড়াল। যাই হোক, তো তারপরে তো পুজো টুজো হয়, গৃহপ্রবেশ হয়, ওরা বাড়িতে ঢুকে যায়। তো ওর অদিতির মনে বারবার একটা জিনিস আসতে থাকে যে যা কিছু ঘটছে সব কিন্তু এই বাড়িতে ঢোকার পর থেকে, এবং এই বাড়িতে ঢোকার ওই আগের দিন আর কি, এই যে একটা ঘটনা ঘটেছিল, এইটার পর থেকেই না ওর মনটা কীরকম যেন একটা হয় না, যে কিছু একটা ঘটনা ঘটলে মানুষের মনে একটা দাগ থেকে যায়, মনে হয় যে একটা কিছু এবার খারাপ হবে না তো, একটা কিছু এমন কিছু হবে না তো যেটা আমাদের জন্য খুব একটা ভালো নয়। তো সেই ফিলিংসটা কিন্তু অদিতির বারংবার হচ্ছিল এবং ও ভাবে যে আমি তাহলে কি করব। এবারে যেটা হলো সেটা হচ্ছে যে অদিতির হঠাৎ করেই বাড়িতে ওদের তো দুজনেই বাড়ি দুর্গাপুরে ছিল, তো ওর বাড়িতে একটা কিছু এমার্জেন্সি হয়। তো ওর বাড়িতে যেহেতু এমার্জেন্সিটা হয়েছে, তো ওকে বাড়ি যেতে হবে। এবার ওর হাজব্যান্ডের যেহেতু অফিস চলছে, তো ওর হাজব্যান্ড ওকে বলে যে ঠিক আছে, তাহলে তোমাকে আমি স্টেশনে ড্রপ করে দিচ্ছি, তুমি তাহলে 2 দিনের জন্য বাড়ি থেকে ঘুরে এসো। আর যেহেতু অদিতি ওয়ার্ক ফ্রম হোম, তো ল্যাপটপ নিয়েই বাড়ি চলে গেছে, দুর্গাপুর গেছে আর কি। তো এদিকে ও দুর্গাপুরে গেছে, আর এদিকে এই অদিতির হাজব্যান্ড বাড়িতে রয়েছে, ফ্ল্যাটে রয়েছে। এবার ওর সারাদিন কাজকর্ম করে বাড়িতে এসেছে। বাড়িতে আসার পরে অদিতির সাথে প্রায় ওই ডিনারের পরে 40 মিনিটটা ভিডিও কলে কথা হয়। সব কিছু খুব নর্মাল, সব কিছু ঠিক আছে। এখানে অদিতি ওর হাজব্যান্ডকে রীতিমতো বলে যে প্রবলেমটা হয়েছিল, যে এমার্জেন্সির জন্য আর কি অদিতি বাড়ি গেছিলো, তো সেটা মোটামুটি একটু ঠিকঠাক হয়েছে। এবং ও বলে যে আমি কালকের দিনটা থাকবো, আশা করি সব ঠিকঠাক হয়ে যাবে, তো আমি পরের দিন চলে আসছি। এবং অদিতি ওর হাজব্যান্ডকে এটা বলেও যে তোমাকে একটা কথা বলছি, জানি না তুমি বিশ্বাস করবে কি না, আমার না আজকে একটুও মাথা ধরেনি, একটুও শরীরটা ভারী ভারী লাগেনি, এটা বেশ ভালো আমি ফিল করছি। তো তখন অদিতির হাজব্যান্ড ওকে বলে যে তুমি এতদিন পরে বাড়ি গেছো, বাবা মায়ের সাথে রয়েছো, হ্যাঁ এখন একটা টেনশানের সময় গেছো, বাট অবভিয়াসলি তুমি বাড়ি গেছো, তোমার ভালো তো লাগবে, এটা আবার আলাদা করে বলার কি আছে। তো তখন অদিতি বলে না, আমি জানতাম তুমি হয়তো আমাকে এরকমই কিছু একটা বলবে, কিন্তু আমি তোমাকে বলছি শোনো, কিছু তো একটা ঘটছে, সেটা আমি জানি না কি ঘটছে। তো অদিতির হাজব্যান্ড বলে যে দেখো, তুমি এত টেনশন করো না, তুমি এমনিতেই যেহেতু একটা এমার্জেন্সি ছিল, ও একটু টেনশনও করছিল, তো বলে যে তুমি ঘুমিয়ে পড়ো।
তো ওরা 40 মিনিট এক ভিডিও কলে ওর হাজব্যান্ডের সাথে কথা বলে, তারপরে ও ঘুমিয়ে পড়ে, আর এদিকে ওর হাজব্যান্ডও ঘুমিয়ে পড়ে। ঠিক 2:30-3টে নাগাদ, মানে ঘুমিয়েছে হয়তো 12টা নাগাদ, ঠিক 2:30-3টে নাগাদ অদিতির হাজব্যান্ডের হঠাৎ করেই ঘুমটা ভেঙে যায়। মানে ঘুমটা ভেঙে গেছে, মানে খুব অস্বস্তি থেকেই ঘুমটা ভাঙে। এবং যখন ঘুমটা ভেঙে গেছে তখন ওর হাজব্যান্ড বুঝতে পারছে যে ওর শ্বাস নিতে প্রবল অসুবিধা হচ্ছে, মানে ও কোনোভাবেই শ্বাস নিতে পারছে না, এবং ওর পুরো শরীরে কীরকম একটা অসহ্য রকমের একটা পেন হচ্ছে। এবং ও বুঝতে পারছে যে ওর সারা শরীরটা মনে হচ্ছে যেন কেউ একটা মানে দড়ি দিয়ে যদি কষে বেঁধে দেয়, যেরকম একটা ফিলিংস আসবে, ঠিক সেরকম একটা ফিলিংস হচ্ছে। এবং ওর শরীরটাকে নাড়াতে পারছে না, মানে একটু নাড়াতে পারছে, হাত পাগুলো একটু একটু নড়ছে, কিন্তু ও যে খাট থেকে নামবে বা অন্য ঘরে যাবে কি বাথরুম যাবে সেরকম কিন্তু কিচ্ছুও করতে পারছে না। এবং এটা ওর কাছে না খুব, মানে যখন ওই ফিলিংসটা হয় ওর খুব অদ্ভুত লাগে, এবং ওর খুব কষ্ট হতে থাকে। এবং ওর হাজব্যান্ড তখন মনে মনে ভাবছে আমার কী হলো রাত দুপুরে। এবং দেখুন, মানে স্বামী স্ত্রী একসাথে এক ঘরে আছে এটা একরকম, কিন্তু সে সময় অদিতি বাড়িতে নেই, ও অনেক দূরে, সেই দুর্গাপুরে, এদিকে ওর হাজব্যান্ড নিউ টাউনের ফ্ল্যাটে একা। এটা এমনিতেই কিন্তু একটা মানুষের মনোবলটাকে অনেকটা খর্ব করে দেয়। তো ওর হাজব্যান্ড ভাবছে যে কী হলো আমার কি তাহলে খুব শরীর টরীর খারাপ হয়ে গেল না কি, আমার তো এরকম হওয়ার কথা নয়। এবং সেই সময় ওর হাজব্যান্ড একটা এমন জিনিস দেখে যেটা উনি যে কখনো দেখতে পারে সেটাও স্বপ্নেও কোনোদিনও কল্পনা করতে পারেনি। ও দেখছে যে মানে ও তো ওরকমভাবে শুয়ে রয়েছে, আর কিরকম একটা ছটফট ছটফট করছে, ও শ্বাস নিতে খুব অসুবিধে হচ্ছে, ও হাঁ করে মুখ দিয়ে শ্বাস নেওয়ার চেষ্টা করছে। এবং সেটা করতে করতে দেখছে হঠাৎ করে ও চোখ পড়ে ওর পায়ের দিকে, এবং দেখছে পায়ের দিকে কিছু একটা রয়েছে। মানে সেটার হাইট হবে ধরুন, মানে মাটি থেকে খাটটা যতটা উঁচুতে, ধরুন ওই 2.5 ফিট মতো উঁচুতে, 2-2.5 ফিট মতো উঁচুতে, এবং সেই জিনিসটা হয়তো ম্যাক্সিমাম 3 ফুট হবে, মানে আধা ফুট মতো খাটের উপর থেকে দেখা যাচ্ছে কিছু একটা এরকম রয়েছে। এবং সেই জিনিসটা বারবার নড়ছে সরছে, এমন কিছু নয় যে যেটা পড়ে রয়েছে, সেই মতো নড়ছে সেটা। এবং সেটা আস্তে আস্তে ঘুরে ওর হাজব্যান্ড দেখতে পাচ্ছে যে ওর দিকে আসছে, এবং পুরো জিনিসটার মধ্যে একটা যেন কীরকম একটা ভাব লাগছে। এবং যত জিনিসটা ওর কাছে আসছে ওর হাজব্যান্ডের না তত মানে সারা গা হাত পা যেন ঠান্ডা হয়ে আছে, এবং ও বুঝতে পারছে কিছু একটা খুব খারাপ হতে চলেছে ওর কাছে। এবং যখন জিনিসটা একদম সামনে চলে আসে ওর না, তখন মানে ওর হাজব্যান্ড আর কি পরে যখন ঘটনাটা ওকে বলে, ওকে নাকি বলেছে যে আমার মনে হচ্ছিল যেন আমার হাত পাগুলো ওই যে একটু একটু আমি নাড়াতে পারছিলাম, সেই একটু একটু নাড়াতেও আমি আর পারছি না, পুরো মনে হচ্ছিল সারা শরীরটা ফ্রিজ হয়ে গেছে, পুরো ফ্রিজ হয়ে যাওয়ার মতো হয়ে গেছে। এবং ওই যে কালো যে জিনিসটা সেটা এসে ওর হাজব্যান্ডের মনে হলো যেন মুখের উপরে বসে পড়ল। এবং এইটা হওয়ার পরে ওর হাজব্যান্ড না চোখে কিছু দেখতে পাচ্ছে, না শ্বাস নিতে পারছে, পুরো মুখের উপরে একটা ভারী জিনিস যদি কেউ বসিয়ে দেয় যেরকম একটা মানুষের ফিলিংস আসতে পারে, এক্স্যাক্ট সেই ফিলিংসটা কিন্তু ওর হাজব্যান্ডের হতে থাকে। এবং সেই মুহূর্তে ওর হাজব্যান্ড অনেক হাত পা ছোড়ার চেষ্টা করে, যা হয় আর কি, প্রতিটি মানুষই চায় বাঁচতে। এবং একটা মানুষ যখন একটা এরকম কন্ডিশনে থাকে সে অবভিয়াসলি সেই জায়গাটা থেকে বা সেই সিচুয়েশানটা থেকে এসকেপ করারই চেষ্টা করবে, এটাই খুব স্বাভাবিক। কিন্তু ওর হাজব্যান্ড দেখছে যে সেইটা করার আর কোনো জায়গা নেই, বাট ও কেন ও কিছু দেখতেও পাচ্ছে না, আর ওর সারা শরীরটা নড়াতে পারছে না, বাট ওর কান খোলা, ওর মাথা কাজ করছে। ঠিক যখন একটা চরম জায়গায় চলে গেছে, মানে ওর প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে এবং ওর প্রবলভাবে শরীরের উপর এবং মুখের উপর একটা চাপ অনুভূত হচ্ছে, এমন সময় ওর ফোনটা বেজে উঠেছে। এবং যে মুহূর্তে ফোনটা বেজে উঠেছে, ফোনটা রিং করছে, সেই মুহূর্তে ওর হাজব্যান্ড বুঝতে পারলো যে মানে ওই যে ফোনটা যে বেজে উঠেছে না, ওর হাজব্যান্ডের নাকি একটা জিনিসই মনে হয়েছে, সেটা যে অদিতি ফোন করেছে। মানে ও কিন্তু তখন জানেও না যে অ্যাকচুয়ালি কটা বাজে, ও কিন্তু তখনও ঘড়িতে টাইম দেখেনি বা মোবাইলেও টাইম দেখেনি, বাট ওর হাজব্যান্ড ওকে বলেছে পরে যে আমার মাথায় একটা জিনিসই এসছে যে আমাকে অদিতিই ফোন করেছে। এবং যে মুহূর্তে ফোনটা বাজে কিছুক্ষণের মধ্যেই ওর চোখের মুখের উপর থেকে ওই যে ভারীটা ছিল সেটা সরে যায় এবং ওর মাথাটা প্রবল ঘুরতে থাকে, বাট ও চোখে মানে
একটু ঘোলা দেখলেও চোখে মোটামুটি দেখতে পায় এবং ও ফোনটা রিসিভ করে, সঙ্গে সঙ্গে ফোনটা রিসিভ করে এবং ও সারা শরীরে প্রচণ্ড ব্যথা। এবং যখন ও ফোনটা রিসিভ করে ও যখন হ্যালোটা বলেছে তখন ও মানে শুনতে পাচ্ছে ফোনের ওপার থেকে অদিতি মানে প্রচণ্ড একটা ওর দিকটা আমি পরে বলছি। তো ও যখন হ্যালো বলেছে ওর হাজবেন্ড, অদিতি বলছে যে তোমার কি হয়েছে, মানে প্রথম কথাটা এটা বলেছে তোমার কি হয়েছে, মানে গলাটা শুনেই বুঝতে পেরেছে। তো তখন ওর হাজবেন্ড কিছুক্ষণ মানে একটা মুহূর্তের জন্য চুপ করে থাকে, তখন ওকে একটা কথাই বলে যে তুমি কালকে চলে এসো। তো তখন অদিতি বলছে তুমি ঠিক আছো তো? তখন ওর হাজবেন্ড বলে হ্যাঁ আমি এখন ঠিক আছি। তো অদিতি বলে যে ঠিক আছে, তুমি লাইটটা জ্বালাও, লাইট ফাইট জ্বালাও, একটু জল খাও, তুমি শো। তো তখন মানে কিছুক্ষণ যখন ওরা একটু কথাবার্তা বলে তখন অদিতির হাজবেন্ড হঠাৎ করে ওকে বলছে, মানে ফোনটায় টাইমটা দেখে বলছে যে আচ্ছা তুমি আমাকে এখন কেন ফোন করলে? আমি তো ভেবেছি মানে সকাল হয়ে গেছে, বাট তুমি এখন এত রাতে, মানে প্রায় তখন 2:45 বাজে, বলছি তুমি 2:45 সময় আমাকে কেন ফোন করলে? তখন অদিতি যেটা বলছে, মানে ও যেটা ইমেলে লিখেছে আমি সেটা আপনাদেরকে এবার বলি। অদিতি বাড়িতে যায় এবং ওই দিন কিন্তু ওর মানে একটা ফ্যামিলি এমার্জেন্সিতে গেছিলো ঠিকই, বাট সব কিছু ঠিকঠাকই আর কি যায়। এবার ও যখন রাতে নিশ্চিন্তে নিজের ঘরে ঘুমোচ্ছে ওর বাপের বাড়িতে, ওর কিন্তু ঘুমে কোনো সমস্যা হয়নি, বাট ওর না একটা প্যালপিটেশন হচ্ছিল এবং প্রতি মুহূর্তে মনে হচ্ছিল যে কিছু একটা ঘটতে পারে, কিছু একটা হতে পারে। বাট মানে ওই বাড়িতে ওই ঘরে ওর হাজবেন্ড যে একা আছে বা একা থাকতে হবে সেটা না ওকে বারবার হন্ট করছিল, বাট কেন করছিল সেটাও জানে না, বাট করছিল। এবং যখন ওর প্রচণ্ড রকমভাবে প্যালপিটেশন হতে থাকে ও তখন ভাবে যে ঠিক আছে আমি একটা হাজবেন্ডকে ফোন করি। ম্যাক্সিমাম কী হবে, ও যদি ঘুমিয়ে থাকে নয় ওর হ্যালোটা শুনে আমি হয়তো বুঝতে পারবো ও প্রচণ্ড স্লিপিভাবেই হয়তো আমায় বলবে, আদারওয়াইজ ও হয়তো আমার ফোনটা তুলবে না, ঘুমের ঘোরে হয়তো শুনতে পাবে না, ও তুলবে না। বাট ওর তখন এতটা প্যালপিটেশন হচ্ছে ও ফোন করেছে। এবার ফোন করে সত্যি ও যখন ওর হাজবেন্ডের মানে গলার আওয়াজটা শোনে, সেটা শুনে ও বুঝতে পারে যে এই গলার আওয়াজটা অ্যাটলিস্ট মানে খুব ঘুমে থাকলে মানুষ ঘুমের ঘরে যদি ফোন ধরে সেটার যেরকম একটা গলার ভয়েস হবে সেটা এটা নয়, সামথিং ডিফারেন্ট। এবং সেই জন্যই ওর কাছে যেন এটা অ্যান্টিসিপেটেড ছিল, মানে ও মনে মনে ভাবছে যে মানে এটাই তো হওয়ার ছিল, মানে ওর কোথাও না কোথাও একটা মনে হচ্ছে যে কিছু তো একটা হতে পারে বা কিছু একটা হবে বা হতে চলেছে। যাই হোক, তো ওর হাজব্যান্ড ওকে তখন আর কিছু বলে না ডিটেলসে, ওকে বলে যে তুমি পারলে কালকে চলে এসো। তো বলে ঠিক আছে, আমি কালকে সকালের ট্রেনে তো উঠতে পারবো না, আমি দুপুরের একটা ট্রেন আছে, একটু রাত হয়, বলছে ঠিক আছে তুমি আসো, আমি তোমাকে নিতে তো যাবো, যখনই হোক তুমি চলে এসো। যাই হোক, ও দুপুরের ট্রেনে ওখান থেকে চড়ে এবং এখানে রাতের বেলা এসে পৌঁছয় এবং ওর হাজব্যান্ড যথারীতি ওকে আনতে যায় এবং ও দেখছে যে ওর হাজব্যান্ড পুরো চুপচাপ, পুরো হয়ে আছে। ওর হাজব্যান্ডকে আস্তে আস্তে জিজ্ঞেস করছে, বলছে যে কী হয়েছিল বলো তো সেদিন কালকে রাতে? তখন বলছে যে আমি জানি না অ্যাকচুয়ালি কী হয়েছিল, নাকি আমি কিছু ভুল দেখেছি, নাকি আমার শরীর খারাপ হয়েছিল। ও তখন ওর হাজব্যান্ড তখন পুরো ঘটনাটা ওকে বলে যে এরকম হয়েছে। এবং এটা শুনে রীতিমতো কিন্তু অদিতির ভীষণ রকমভাবে ভয় লাগে এবং অদিতি বলছে যে আচ্ছা এই যে তুমি আমাকে বলছো যে তুমি একটা কিছু এরকম দেখেছো, ঘরের মধ্যে তুমি সকালবেলা কি কিছু এমন দেখেছো যেটা ঘরের আনইউজুয়াল, যেটা হয়তো আমাদের ঘরে থাকে না? ওর হাজব্যান্ড যথারীতি বলছে না, আমি সারা রাত তারপরে আর ঘুমোতে পারিনি, আমি লাইট জ্বালিয়েই ছিলাম এবং যখন ভোরের আলো রীতিমতো ফুটে গেছে তখন আমি ক্লান্তিতে একটু শুয়ে পড়েছিলাম, ওই 1-1.5 ঘন্টাটা ঘুমিয়েছে, তারপরে 7টা নাগাদ উঠে পড়েছে। ওর হাজব্যান্ড বলছে যে ঘরের মধ্যে আমি কিচ্ছু এমন দেখিনি বা এমন কিছু ছিল না যেটা থেকে আমার মনে হতে পারে যে হ্যাঁ এটা এর জন্যই এই ঘটনাটা ঘটেছে। কিন্তু তাহলে এটা কেন হলো, কী জন্য হলো, সেটা কিন্তু ওর হাজব্যান্ড বুঝতেই পারল না। কিন্তু অদিতি ব্যাপারটা কিছুটা আঁচ করতে পারে। অদিতি তখন বলে যে আমি তোমাকে একটা কথা বলছি, আমি জানি না তুমি বিশ্বাস করবে কি না, এই বিষয়টা যে ঘটেছে, এই ঘটনাগুলো তখন থেকেই ঘটছে যখন থেকে আমরা এই ফ্ল্যাটে এসেছি। এবার দেখুন, অনেক সময় যেটা হয়, যেটা অদিতির মাথায় আর কি, যেটা অনেক দিন থেকেই ঘুরছিল, যে অনেক সময় পুরনো ফ্ল্যাট কিনলে বা কোনো বাড়িতে ভাড়া গেলে সেখানে অনেক সময় আমরা অনেক ঘটনা ঘটতে পারি বা ঘটে, আমরা শুনেও থাকি। আমি আমার এই চ্যানেলেও অনেকগুলো এরকম ঘটনা আপনাদের সাথে শেয়ার করেছি। কিন্তু এই ফ্ল্যাটটা তো নতুন ফ্ল্যাট, এই ফ্ল্যাটে তো কোনো প্রবলেম হওয়ার কথা নয়। আর ওদের এই ফ্ল্যাটে কিন্তু বেশ ভালো করে পুজো আর্চা দেওয়া হয়েছে এবং ওদের যে বিল্ডার ফ্ল্যাটটা বানিয়েছে সে কিন্তু
বাস্তুমতেই ফ্ল্যাট বানিয়েছে। অনেক সময় বাস্তুর প্রবলেম হয়, বাট ফ্ল্যাটটা কিন্তু একদম বাস্তুমতে বানানো, ফলে ফ্ল্যাটের দোষ আছে সেটা তো বলা যাবে না। তো তখন অদিতি ওর হাজবেন্ডকে বলে, তুমি মানবে কিনা আমি জানি না, আমাদের এই ফ্ল্যাটের সমস্যাটা তখন থেকেই শুরু হয়েছে যখন থেকে আমাদের সাথে ওই বাইকের ঘটনাটা ঘটে, এবং তুমি বাইকে একটা বিড়ালকে যে ধাক্কা মেরেছিলে, এবং তারপরে বিড়ালটা যে ধাক্কাটা লাগলো, বিড়ালটা লাফ দিয়ে কোথাও একটা পড়লো, বাট তারপরে না ওরা তো পড়ে গেছে, একটু নিজেরাই হতচকিত হয়ে গেছে, বাট অদিতি কিন্তু একটু কনসাস ছিল। ও কিন্তু দেখার চেষ্টা করেছিল যে বিড়ালটা এভাবে ঠাস করে একটা কোথাও গড়িয়ে গেল, বাট সেটা কিন্তু সেখান থেকে উঠে পালালো বা সেখানে রইলো, ও কিন্তু আর কিছু দেখেনি। এবং ও ওই জায়গাটুকু গিয়েও দেখে সামনে যে বিড়ালটার কি হলো না হলো, এটা বিড়াল ছিল না কুকুর ছিল সেটাও দেখার চেষ্টা করে, বাট ওখানে কিছু দেখে না, শুধু দেখে যে একটা কিছু এরকম টাল খেয়ে দুবার গড়ালো, বড় কিছু একটা। তো তখন ওর হাজবেন্ড বলছে যে হ্যাঁ, এটা ঘটনাটা ঘটেছিল ঠিকই, কিন্তু তুমি তো তখন দেখলে, তুমি তো কিছু দেখতেই পাওনি। বলছে হ্যাঁ দেখো, আমি কিছু দেখতে পাইনি এটা ঠিকই, কিন্তু তুমি ভেবে দেখো, আমি যে জানলার মধ্যে কিছু একটা রকম কালো একটা বড়সড় জিনিস দেখেছি, এটা ভুল নয়। তুমি যে ঘরে তোমার পায়ের কাছে একটা কালো মতো কিছু দেখেছো, যেটা তোমার রীতিমতো শ্বাসরোধ করছিল, সেটা ভুল নয়। আবার এই দুটো ঘটনার সাথে একদম এক্স্যাক্ট মিল রয়েছে ওই যে ওদের সাথে বাইকে একটা কালো কিছু ধাক্কা লেগেছে, যেটাকে ওরা বিড়াল ভেবেছিল। এবং অদিতি যেটা লিখেছে যে আমি 100% শিওর নই ঠিকই, বাট মোটামুটি 80% আমি শিওর সেটা একটা বড়সড় বেড়ালই ছিল, মানে ও এক ঝলক ওটা বেড়ালই দেখেছিল। এবার দেখুন, আমরা না অনেক সময় অনেকগুলো কথা শুনে থাকি যে বেড়ালের মধ্যে কিন্তু এই ধরনের প্রাণীর ভিতর, শুধু বেড়াল বলে নয়, বেড়াল কুকুরেদের মধ্যে না অনেক সময়ই অনেক আত্মার কিন্তু প্রবেশ হয়। অনেক সময় এটা হয়, মানে একটা বেড়াল যে শুধুমাত্র একটা সাধারণ প্রাণী, একটা সাধারণ বেড়াল হয় তা কিন্তু নয়। বেড়ালের মধ্যে কিন্তু বা বেড়ালের রূপ ধরে অনেক সময় অনেক আত্মাও কিন্তু ঘোরাফেরা করে। এবার ওই দিন অত রাতের বেলা দেখুন, বড় বড় যেগুলো খুব ব্যস্ত রাস্তা হতে পারে, সেটা কোনো হাইওয়ে, কোনো এক্সপ্রেসওয়ে, এই রাস্তাগুলো দিনের বেলা দিনের আলোতে কিন্তু একরকম। বাট আপনারা হয়তো এরকম ঘটনা অনেক সময়ই শুনে থাকবেন, আমাদের এই চ্যানেলেও আছে, জিটি রোডের ঘটনা আছে, এরকম অনেক এক্সপ্রেসওয়েরও ঘটনা আমি বলেছি, চ্যানেলেই বলেছি। সেখানে কিন্তু আমরা রাতের বেলা, অনেকে আমাদের সাথে শেয়ারও করেছেন যে রাতের বেলা কিন্তু এই ব্যস্ত রাস্তাগুলোরই চেহারাটা একদম অন্যরকম হয়ে যায়। আর যেহেতু এই ধরনের বড় রাস্তায়, চড়া রাস্তায় অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে থাকে, ফলে এই জায়গাগুলো না কিছু কিছু সময় খুব বিপজ্জনক, খুব কার্সড হয়ে যায়। এবং সেই অবস্থায় যখন এরকম একটা কিছু ঘটে, আর যেহেতু দোষটা এক্ষেত্রে ওর হাজবেন্ডেরই ছিল, কারণ ও খুব জোরে বাইকটা চালাচ্ছিল, এবং এই দোষ কিন্তু ওর আজকের নয়, মানে এই স্বভাব, এই জোরে বাইক চালানো, জোরে 4 চাকা গাড়ি চালানো, এই স্বভাবটা ও লিখেছে ওর হাজবেন্ডের বহু দিনের। এরকম 2-3 বার আগেও হয়েছে যে ধাক্কা মারতে মারতে, অন্য একটা গাড়িতে ধাক্কা মারতে মারতে বেঁচে গেছে, এরকমও ঘটনা ঘটেছে। বাট এবার প্রথম হলো যে কিছু একটার সাথে সত্যিকারের ধাক্কাটা লেগেছিল, ওরকম কোনো কুকুর বিড়ালি হবে, বাট সেটা উঠে পালালো কি লাগলো কি ওখানে পড়ে থাকলো সেটা কিন্তু অদিতি দেখেনি। এবং এই জায়গাটাতেই বারবার ওর কিন্তু খটকা লাগতো যে ব্যাপারটা হচ্ছেটা কি। এবং ওদের জীবনে যত এই ধরনের ঘটনা ঘটা শুরু হয়েছে, প্রত্যেকবারই, মানে প্রত্যেকটা সময় কিন্তু এই ঘটনাটার পর থেকেই ঘটেছে যা ঘটেছে। তো এটা ওর হাজবেন্ডকে বলে, তো ওর হাজবেন্ড বলছে যে দেখো, তুমি যেটা বলছো আমি মানছি, কিন্তু তুমি বলতেটা কি চাইছো? তখন ও বলতে, দেখো আমি কিছু বলতে চাই না, কিন্তু আমার কেমন একটা সন্দেহ হচ্ছে, কারণ ওটা কী ছিল আমরা কিছু জানি না। এবার ওর হাজবেন্ড বলছে যে দেখো, ওটা অবশ্যই কোনো কুকুর ছিল বা বিড়াল ছিল, আর যেভাবে ধাক্কাটা লেগেছে তাতে যদি বিড়ালটা কিছু হতো তাহলে বিড়ালটা নিশ্চয়ই ওখানে পড়ে থাকতো। এবার এমন নিশ্চয়ই হয়েছে যে বিড়ালটা হয়তো একটু আঘাত পেয়েছে, বাট বিড়ালটা দৌড়ে রাস্তা ক্রস করে চলে গেছে, আমরা খেয়াল করিনি, কারণ আমরা ব্যাপারটায় খুব হতচকিত হয়ে যাই, সেই জন্য হয়তো বিষয়টা আমাদের চোখে আসেনি। তো অদিতি ভাবে হ্যাঁ, সেটাও হতে পারে। কিন্তু ঘটনা হলো ওই ফ্ল্যাটে এবার ওদের থাকাটা কিন্তু খুব মুশকিল হতে লাগলো। মানে ওখানে রোজই ওদের ফ্ল্যাটে কিন্তু এরকম ঠকাঠক আওয়াজ করা, বাথরুমের জল খুলে যাওয়া, প্রচণ্ড জোরে কারোর একটা ফাট করে চিৎকার করার আওয়াজ চলে আসা, এগুলো ওদের ফ্ল্যাটে কিন্তু এবার নিত্যদিন ঘটতে লাগলো। মানে ওই রকম ভয়ঙ্কর লেভেলে কিছু হয়নি যে মানে দম বন্ধ হয়ে আসছে বা কিছু, যেহেতু ওরা দুজনে থাকতো এবং ওই ঘটনার পর থেকে ওরা কিন্তু আলো জ্বালিয়ে শুতো।
ঠিক আছে? তো সেই জন্য এরকম কিছু আর ঘটেনি, বাট রোজ রোজ ওদের কিন্তু ফ্ল্যাটে বিভিন্ন ধরনের অস্বাভাবিক বিষয় হওয়া শুরু হলো। এবং শুধু তাই নয়, ওদের রান্নাঘরের যে বেসিনটা ছিল, সেই রান্নাঘরের বেসিনে মানে কোনো কারণ ছাড়াই ছাই পড়ে থাকতো, মানে কালো কালো ছাই জাতীয় জিনিসপত্র পড়ে থাকা শুরু হলো। এইবারে ওই রান্নাঘরের বেসিনে ওই ছাই যে কোথা থেকে আসতো সেটা কিন্তু অদিতি বা ওর হাজবেন্ড দুজনে কেউই বুঝতে পারতো না, কারণ বোঝা সম্ভবপরই ছিল না, কারণ ওইখানে ওই ছাইগুলো আসার কোনো কথাই নেই। ঘরের দরজা হঠাৎ করে নিজে থেকে খুলে যাওয়া, নিজে থেকে বন্ধ হয়ে যাওয়া, ঘরের মধ্যে একটা অদ্ভুত ভারী ভাব, এইগুলো কিন্তু মানে চলতেই থাকে। এবং একটা সময় ওরা ভাবে যে তোর যা হচ্ছে হোক, আমরা এই ফ্ল্যাটটা নতুন করে সাজিয়েছি, সুন্দর নতুন ফ্ল্যাট কিনেছি, আমরা এসব নিয়ে ভাববো না, আমরা হয়তো এগুলো নিয়ে খুব বেশি চিন্তা করছি, সেই জন্য এটা হচ্ছে। তো ওরা বিষয়টাকে ভাবে যে আমরা ইগনোর করব, কতদিন আমরা এগুলোকে নিয়ে থাকবো। তো আমরা ঘরে লাইট জ্বালিয়ে শোবো, ঘরে ঠাকুরের গান চলবে বা জোরে মিউজিক চালিয়ে রাখবো, তাহলে হয়তো আমাদের এই ভয়গুলো লাগবে না। কিন্তু একটা জিনিস ওদের সাথে আবার নতুন করে হওয়া শুরু হলো, সেটা হচ্ছে যে প্রত্যেক দিন ওই রাত 8টা-9টার পর থেকে ওদের ঘরটা না মানে প্রচণ্ড ঠান্ডা হয়ে যেত। এবং মানে বাইরেও অতটা ঠান্ডা নেই যতটা ঠান্ডা ওদের ঘর হতো। এবং ওরা ওই ফ্ল্যাটেরই অন্য আর একজনের যখন ঘরে যায়, তখন সেখানে দেখছে সেখানে নর্মাল টেম্পারেচার, কিন্তু ওরা বুঝতে পারছে যে স্পেসিফিক্যালি ওদের ফ্ল্যাটে ঢুকলেই ওদের মানে এতটা টেম্পারেচার ড্রপ করছে, যেটা একেবারেই কিন্তু নর্মাল নয়। তো এই ব্যাপারটা যখন ওদের মধ্যে প্রচণ্ড রকমভাবে চলতে থাকে ওদের ফ্ল্যাটে, তো তখন ওরা ওদের বাড়িতে বিষয়টা জানায়। এবং বাড়ির লোক যখন এই বিষয়টা জানতে পারে, তারা বলছে যে তোরা ওই ফ্ল্যাটে আর থাকিস না, ওই ফ্ল্যাটে নিশ্চয়ই কিছু ঘটনা ঘটছে এবং সেই জন্যই এই ব্যাপারটা হচ্ছে। তো এবার ওরা নতুন ফ্ল্যাট কিনেছে, সেই ফ্ল্যাট ছেড়ে কোথায় যাবে? ফট করে আবার ভাড়া উঠে যাবে, আবার জিনিসপত্র নিয়ে যাওয়া আসা, এটা একটা ভীষণ প্রবলেমের ব্যাপার। তো তখন অদিতির যে শাশুড়ি মা, তিনি তখন বললেন যে তোরা ফ্ল্যাট এখন যখন পাচ্ছিস না, আর এখন তোদের যখন যাওয়ার সম্ভব নয়, তো ওরা ওদের ওখানে মানে দুর্গাপুরে ওদের একজন চেনা ঠাকুরমশাই ছিল, তো ওরা ভাবলো যে একটা ফ্ল্যাটে পুজো দেবে, তাহলে হয়তো বিষয়টা ঠিক হয়ে যাবে। তো ওই ব্যক্তিকে বলা হলো, ওই পুরোহিতকে, তো তিনি বললেন যে আমি তো এরকম পুজো আর্চা করি না, তো এটা কোনো তন্ত্র সাধককে নিয়ে যেতে হবে, যারা ধরুন এই ধরনের সাধনা করে বা যারা বুঝতে পারে যে ফ্ল্যাটে কোনো সমস্যা আছে কি নিয়ে, এরকম কাউকে নিয়ে যেতে হবে। তো সেরকম একজনকে, যিনি বিভিন্ন সতীপীঠে পুজো আর্চা করে থাকে, তো সেরকম একজনকে ওই ঠাকুরমশাইয়ের সাথে নিয়ে আসা হলো। তো তিনি তখন মানে ওখানে বসে একটু ধ্যান করেন, পুজো আর্চা করেন। তো তারপরে অ্যাকচুয়ালি ওরা ভাবছিল যে ওদের যেহেতু ফ্ল্যাটের পিছনে একটা মানে বড় ফাঁকা জমি রয়েছে এবং ওই ফ্ল্যাটে ঢোকার পর থেকে ওদের সাথে এই ঘটনাগুলো ঘটা শুরু হয়েছে, তো সেই জন্য ওরা মোটামুটি নিশ্চিত ছিল যে ফ্ল্যাটেই কিছু একটা সমস্যা আছে। কিন্তু ওই যে তান্ত্রিক ছিলেন, তিনি সব কিছু দেখে শুনে বলেন যে হ্যাঁ, এই ফ্ল্যাটে সমস্যা আছে ঠিকই, কিন্তু তোমরা যদি ফ্ল্যাটটা চেঞ্জ করে নাও তাহলে কিন্তু তোমাদের সমস্যা কমবে না, বরং বাড়বে। এবার ওরা তো ব্যাপারটা বুঝতে পারছে না যে ফ্ল্যাটে যদি সমস্যা থাকে তাহলে সমস্যাটা ফ্ল্যাট চেঞ্জ করলে বাড়বে কী করে। তো তখন উনি বলেন যে তোমাদের দ্বারা কিছু একটা খারাপ হয়েছে এবং যে খারাপটা হয়েছে সে তার বদলা নিচ্ছে। এবার যখন এই কথাটা বলেছে, তখন ওদের মাথায় আসে ওই বিড়ালটার কথা। ওই যে বললাম যে খুব জোরে বাইক চালাচ্ছিল এবং নিয়ন্ত্রণ হারিয়ে একটা বিড়ালকে ধাক্কা মারে। তো তখন উনি বলেন যে অনেক সময় যেটা হয়, ওই যে আমি আপনাদেরকে প্রথমে বলছিলাম যে এই ধরনের বিড়াল কুকুরের সাথে না অনেক ধরনের অনেক কিছুর অনেক আত্মা বা অনেক ধরনের এন্টিটির কিন্তু যোগ হয়ে যায়। এই ধরনের প্রাণীর শরীরের মধ্যে অনেক আত্মার কিন্তু প্রবেশ হয় এবং সেই বিশেষ কোনো মন্ত্রর দ্বারা বা বিশেষ কোনো কারণে এই ধরনের আত্মারা কী করে এই ধরনের প্রাণীর শরীরে গিয়ে তারা হয়তো কোনো কাজ করে বা তারা হয়তো কোনো বিশেষ উদ্দেশ্যে তাদেরকে এইভাবে পাঠানো হয়। তো ওরা যখন বাইক নিয়ে যাচ্ছিল, এরকমই একটা বিড়াল পাস করছিল এবং সেই বিড়ালটা কিন্তু ওই বাইকের জন্য যথেষ্ট রকমভাবে আহত হয়েছিল। ওরা হয়তো সেটা দেখতে পায়নি, কারণ বিড়ালটা একটা সাধারণ বিড়াল ছিল না, সেটা তার মধ্যে একটা এন্টিটি ছিল। তো সেই জন্য বিড়ালটা সঙ্গে সঙ্গে হাওয়ায় মিলিয়ে যায়, ওরা দেখতে পায় না, যেটাকে ওরা খুব স্বাভাবিকভাবে নেয়। কিন্তু বিষয়টা দেখতে স্বাভাবিক হলেও ব্যাপারটা কিন্তু একেবারেই স্বাভাবিক ছিল না। উনি তখন বলেন যে এই বিষয়টা কাটানোর জন্য, এবং তোমাদের উপরে কিন্তু একটা ফাঁড়া আছে, যে কোনো মুহূর্তে তোমাদের সাথে কিন্তু কোনো একটা কিছু খারাপ হতে পারে, তো সেটা হওয়ার আগে এটাকে আটকাতে হবে।
তো উনি তারপরে অনেক ওখানে একটা যজ্ঞ করেন, পুজো করেন এবং তারপরে বলে যে তোমরা কোনো শক্তিপীঠে গিয়ে পুজো দিয়ে আসো। এবং পুজো দিয়ে এসে পুজোর ফুল টুল সমস্ত উনি ঘরে মানে ঘরের যে দরজা সব কিছুতে উনি লাগিয়ে দেন এবং উনি বলেন যে প্রত্যেক দিন সন্ধেবেলা বা সকালবেলা যে কোনো একটা সময় অ্যাটলিস্ট খুব ভালো করে ধূপধুনো দেবে ঘরে, মানে এটা অ্যাটলিস্ট 3 মাস করতে হবে। এবং উনি বলেন যে যেটা ছিল সেটা উনি কাটিয়ে দিয়েছেন, আর বাকি শক্তিপীঠে গিয়ে মায়ের কাছে পুজো দিলে তো সে আর তো কিছু খারাপ থাকতে পারে না, কিন্তু উনি বলেন যে এই জিনিস যেন আর কোনো দিন না হয়। এবং তারপর থেকে অদিতির হাজবেন্ড একদম পুরোপুরি চেঞ্জ হয়ে যায় এবং সে এখন বলছে যে ও এখন এত জেন্টলি ড্রাইভ করে, সে বাইক চালালেও আস্তে আস্তে চালায়, একদম ধরে ধরে ভালো করে দেখে শুনে চালায়, আর 4 হুইলার হলেও খুব ভালো করে ড্রাইভ করে। কিন্তু এই ঘটনাটা ওদের জীবনে পুরো দাগ কেটে গেছিলো এবং ও বলছে যে এগুলো যে সত্যিকারের হয় সেটা নিজেদের সাথে না হলে হয়তো বুঝতেই পারতাম না। তো এটাই ছিল ঘটনা। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো একটু সকলের সাথে শেয়ার করে দেবেন। খুব ভালো থাকবেন, দেখা হবে আবার পরের এপিসোডে। নমস্কার।